ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা, সেই সাথে নানা ইস্যুতে অর্থনীতির অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না। দরপতনে বৃত্তে পুঁজিবাজার, ফলে তৈরি হয়েছে আস্থাহীনতা এবং তারল্য সংকট। এখন বিনিয়োগ করলে লোকসান হবে এমন শঙ্কা থেকে হাত গুটিয়ে বসে আছেন অনেক বিনিয়োগকারী। ফলে বাজারের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রশ্ন হলো, সংকট উত্তরণের উপায় কী? এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় তারল্য সংকট, শেয়ার বাজারের বড় চ্যালেঞ্জ। আমাদের সাথে আলোচনা করতে যুক্ত আছেন মিডওয়েস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। শুরুতেই আমি একটু জনাব আশিকুর রহমান আপনার কাছে যাব এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আসলে কি তারল্য সংকট পুঁজিবাজারের এখন যে পরিস্থিতি সেটার জন্য দায়ী কিনা, বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই এটা তো একটা বড় চ্যালেঞ্জ। আস্থা, গভর্নেন্স, ল্যাক অফ প্রফেশনাল মার্কেট, বেসিক্যালি এই কারণেই কিন্তু আমাদের পুঁজিবাজারটা অ্যাকচুয়ালি কোনো সময় গত 10-15 বছরে এক্সেসিভলি যে ইকোনমিতে যে কন্ট্রিবিউশন করবে ওটা করতে পারেনি। সো আমি মনে করি যে এখন যেভাবে দেশে একটা বড় একটা রিফর্ম যেটা আসছে, এখনই একটা খুব ভালো সময় যদি আমরা এইগুলিকে নিয়ে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে আমরা কিছু রিভিউ এন্ড রিফর্ম যদি করতে পারি। কারণ যেটা হয় যে প্রতিবার একটা ক্র্যাশের পরে মার্কেট যে খুব ভালোভাবে যে রিফর্ম যে করাটা দরকার, যে পেইন পয়েন্টস গুলি থাকে স্টেক হোল্ডারদের পয়েন্ট অফ ভিউতে, ওইগুলি কিন্তু করা হয়। আর গভর্নেন্সের ইস্যু আমি মনে করি যে একটা বিশাল বড় ইস্যু। সো এইসব জিনিসগুলি প্লাস লিকুইডিটি ক্রাইসিসও তো একটা পারসিস্টেন্ট চলছে। আই থিঙ্ক পলিটিক্যাল ক্রাইসিসের একটা ইস্যু আছে। তো এইগুলি মিলেই কিন্তু আমাদেরকে যেভাবে হোক বাজারটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্রফেশনাল একটা সেট আপ ক্রিয়েট করা হচ্ছে। যে সেক্ষেত্রে জনাব নিতাই চন্দ্র, আপনার কাছে একটু জানতে চাবো যে এই সংকট কেন কাটছে না? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। আমাদের মার্কেটটা আসলে এই যে ক্রাইসিস, এটা তো আসলে সবসময় ছিল। আমাদের মার্কেট ভালো ছিল না কোনো সময়। আপনি যদি গত 15-20 বছরের মার্কেট দেখেন, সেই 2010 সালে ইন্ডেক্স যেখানে ছিল, এখন ইন্ডেক্স সেখানে আছে। এখন আপনি বলছেন পলিটিক্যাল প্রবলেম, ইকোনমি ভালো না। যখন ইকোনমি ভালো ছিল তখনও কি ছিল, বা পলিটিক্যাল যখন প্রবলেম ছিল না তখনও তো একই অবস্থা ছিল। এখন নতুন করে এটা যুক্ত হয়েছে, যেটা বেড়ে আনফরচুনেট, পত্রপত্রিকায় যা পড়ে দেখলাম, রেগুলেটরদের সাথে উইদিন দ্য রেগুলেটর অর্গানাইজেশনের মধ্যে যে প্রবলেম চলছে, ঠিক আছে? তো সেটা তো আসলে রিয়েলি আনএক্সপেক্টেড। যারা রেগুলেট করবে, মার্কেটে অনেক ফাউল প্লে হবে, সেটাকে ঠিক করবে, কিন্তু দেখা যাচ্ছে তাদের ভিতরেই প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো এখন এই অবস্থায় পুঁজিবাজারে তো নতুন একটা ডাইমেনশন এখানে সৃষ্টি হয়েছে। এটা তো একটা সাইড। আর লিকুইডিটি ক্রাইসিস যেটা, সেই ক্রাইসিস থাকবে, যেখানে আপনার এখন পর্যন্ত আপনার যেখানে মানি মার্কেটের রেট, আপনি যদি ইনভেস্ট করেন আপনি 10% অ্যাবাভ পাবেন। তো সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটে আপনি রিস্ক নিয়ে, এটা আপনার আগের প্রোগ্রামে আমি বলেছিলাম, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ টু কালেক্ট দ্য ফান্ড where money market is giving more than 10%. এই প্রবলেমগুলো আছে। গুড গভর্নেন্সের অ্যাবসেন্স তো প্রেজেন্স তো নাই মার্কেটে। সেটা আপনার ইস্যুয়ার কোম্পানি বলেন, সেটা আপনার মার্কেটে যারা ট্রেড করে ট্রেডারদেরকে বলেন, ব্রোকার বলেন, ডিলার বলেন। আমরা তো দেখি ব্রোকার ডিলারকেও ফাইন করতে হয়। কেন ফাইন করে রেগুলেটর? দ্যাট মিনস তারাও ওখানে ফাউল প্লে করেছে, রুল মেনটেন করেনি। ইনভেস্টর যারা বড় ইনভেস্টর, তারাও ওখানে ট্রেডিং যে রুল সেটা মানেনি। তো ওভারঅল সব জায়গায় প্রবলেম আছে, কিন্তু তারপরেও একটা মার্কেট দীর্ঘদিন তো এভাবে চলতে পারে না। আপনার ইন্ডেক্স এখন 5000, কত কোম্পানি লিস্টেড হয়েছে গত 15 বছরে। 15 বছর আগেও আপনার ইন্ডেক্স ছিল 9000, 8000, 7000। তো সেখানে আপনার ইন্ডেক্স 5000। তো আসলে বাংলাদেশের স্টক মার্কেটে যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, তাদের জন্য খারাপ লাগে। যদিও সেই ইনভেস্টরদের, জেনুইন ইনভেস্টরদের সংখ্যাটা খুবই কম হয়ে গেছে। এখন তো আপনি যেটা বললেন যে অনেকে বড় ইনভেস্টর হাত গুটি নিয়েছে, তাদের শেয়ার বিক্রি করে তারা টাকা নিয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ইনভেস্টর যারা, তারা তো সর্বস্ব হারিয়েছে। স্পেশালি যারা মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করেছেন, তারা তো অনেক আগেই পয়সা হারিয়েছে। 5000 ইন্ডেক্স যখন আসছে 7-8 মাস আগে, ওই গভর্নমেন্টের সময়, তখনই আপনার সবাই সব টাকা হারিয়েছে। সো ইট ইজ রিয়েলি প্যাথেটিক।
আর যেহেতু মার্কেট নিয়ে আমরা কাজ করি, মার্কেটকে অ্যানালাইজ করি, এটা খুবই আসলে দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইকোনমি সাইজ এত বড় হওয়ার পরে একটা ক্যাপিটাল মার্কেট এত ছোট, এবং যার কোনো মুভমেন্ট নাই। মানুষ মারা গেলে ইসিজি রিপোর্ট যেমন এক জায়গায় পড়ে থাকে, এখন মার্কেট হয়ে গেছে আবার ওই রকম একই জায়গায় পড়ে আছে, আজকে 10 পয়েন্ট বাড়ে, কালকে 10 পয়েন্ট পরে। এর ফলে কি হয়? কমিশন যা দিচ্ছেন সেটাই লস হচ্ছে আপনার। কোনো মার্কেটে কোনো ট্রেড আছে? ফান্ডামেন্টালি আমরা বলি ফান্ডামেন্টালি ইনভেস্ট করতে, ফান্ডামেন্টাল কোনো শেয়ারের কোনো মুভমেন্ট আছে? গত 2 মাস 2.5 মাস যদি আপনি দেখেন যে স্টক গুলো মুভ করেছে সবগুলো পুর ফান্ডামেন্টালস। কি করবেন এত জরিমানা করার পর? আমরা দেখি কেপিপিএল এর মতো কোম্পানি যেখানে মালিক বলে যে আসলে জনাব নিতাই চন্দ্র, আপনি বলতে যাচ্ছেন গুড গভর্নেন্সের যে অভাবটি, সেটি আসলে আমরা হয়তো সমসাময়িক বিষয় নিয়ে বলছি যে এই রাজনৈতিক অস্থিতিশীলতা নানান কারণ, কিন্তু ইট ইজ এ টোটাল ফেইলিওর। একটা জায়গায় না, সব জায়গায় প্রবলেম আমাদের মার্কেটে। জি, আপনি কিন্তু কাউকে একা দোষারোপ করতে পারবেন না। এই সমস্যা আসলে বিগত 6 মাস কিংবা 7 মাসের নয়, এই সমস্যা বিগত 15-16 বছর বা এর বেশি সময় ধরে। আশিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনিও কি নিতাই চন্দ্রের সাথে একমত কিনা, বা গুড গভর্নেন্স আসলে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব হবে? এবং একই সাথে উনি আস্থাহীনতার কথা বললেন যে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না, সেই আস্থা ফিরিয়ে আনার উপায় কি, বা বিদেশি বিনিয়োগকারীরা কিভাবে আসতে পারেন? তো আই থিঙ্ক আমাদের গেস্ট অ্যাকচুয়ালি, কিন্তু আমি ইনিশিয়ালি যে কথাটা বলেছি ওটাকে উনি আরো বড়ভাবে কিন্তু জিনিসটাকে এক্সপ্যান্ড করেছে। এটা একটা খুব ভালো একটা জিনিস আপনাদের ভিউয়ারদের জন্য। এটাও সত্যি যে আমিও যেটা বলেছি যে অ্যাকচুয়ালি আমাদের তো 15-20 বছরেরও একটা ইস্যু আছে। আমি যেটা দেখি, ওনার সাথে অ্যাবসলিউটলি সবকিছুর সাথে আমি একমত, বাট আমি অ্যাকচুয়ালি যেটা দেখি যে আপনি দেখেন প্রতিটা মার্কেট, শুধু জাস্ট আমাদের মার্কেট না, বাইরের দেশে অন্যান্য মার্কেটেও যখন মার্কেটে একটা ক্র্যাশ হয় তখন কিন্তু সরকার বলেন, স্টেক হোল্ডাররা বলেন, বিভিন্ন রকমের পলিসি ক্রিয়েট করে সো দ্যাট এই একই প্রবলেম যদি আমরা সেকেন্ড টাইম যদি না করতে পারি। তো আমাদের 2010-এ যখন মার্কেটে ক্র্যাশটা হয়েছিল তখন একটা বড় একটা পলিসি চেঞ্জ হয়েছিল যে ডিমিউচুয়ালাইজেশন একটা এনাক্ট করা হয়েছিল। চিন্তা ছিল যে স্টক এক্সচেঞ্জের স্টেক হোল্ডারদের থেকে যদি আপনি কন্ট্রোল রিমুভ করতে পারেন আপনার পুরো ক্যাপিটাল মার্কেটটা বেটার পারফর্ম করবে। তা অ্যাকচুয়ালি আমরা কি দেখেছি? অবশ্যই দ্যাট ওয়াজ নট দ্য রাইট ডিসিশন ইন দ্যাট ওয়ে। এখন আমরা এটা বলতে পারি যে না, ডিমিউচুয়ালাইজেশন একটাকে আরো ভালোভাবে করা উচিত, ওটা করলে আরো বেটার হবে। আমি যেটা মনে করি যে আমাদের আনফরচুনেটলি যেটা হয় যে দিস ইজ এ কমপ্লিট ল্যাক অফ প্রফেশনালস ইন দিস ইন্ডাস্ট্রি। যেটা হয়েছে, যেরকম বিনিয়োগকারীও অ্যাকচুয়ালি চলে গেছে, এখানে কোনো প্রফেশনালস অ্যাকচুয়ালি গ্রো করেনি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি না, করতে চাই না, অনেক রকমের বাধা আছে। রেগুলেটরে আজকে যেটা বলছেন যে গত সপ্তাহে রেগুলেটরি মানে বিসেকের মতন একটা জায়গায় যে একটা হস্টেজ সিচুয়েশনের মতন ক্রিয়েট হয়েছে, এটা কেন হচ্ছে? এটা বছর পর বছর প্রেশার বিল্ড আপ হচ্ছে বলে স্টেক হোল্ডারদের কাছে যেরকম হয়েছে, বিনিয়োগকারীদের যখন হয়েছে, এখন রেগুলেটরের কাছে গিয়ে হচ্ছে। রিয়েলিটি হলো এটাই, ইটস এ কমপ্লিট এন্ড আটার মেস পুরো ইন্ডাস্ট্রিটা। আমি যেটা মনে করি যে যখন সিচুয়েশন খুবই খারাপ, দ্যাট ইজ আ ভেরি গুড টাইম টু অ্যাকচুয়ালি টক অ্যাবাউট রিফর্ম অ্যান্ড টু ব্রিং ইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। যেটা আমাদের রিজনাল বেস্ট প্র্যাকটিস গুলি, যেটা আমাদের সাকসেস মার্কেটে দেখবো, ওইসব যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেখবেন যে আমাদের মার্কেটে আমাদের কিছু মানে অগ্রগতি, কিন্তু মানে পজিটিভ একটা সাস্টেনেবল একটা অগ্রগতি আসার চান্সটা আছে। সো আস্থা তো অবশ্যই নেই, ওই জন্য ওইটাতে ইনভেস্টর পার্টিসিপেশন খুবই কম। বিও অ্যাকাউন্ট আগে ছিল অলমোস্ট 25 লাখ 30 লাখের মতন, ওটা এখন অনেকটু কমে এসেছে। রিয়েল ইনভেস্টর অ্যাকচুয়ালি কতই বা হবে, 3 লাখের বেশি বোধ হয় না। সিডিবিএল এ হয়তো বা 13.5 লাখ টাকার মতন বিও অ্যাকাউন্ট আছে, অনেকটু হলো আইপিওর জন্যই মেনলি। সো আমি বলবো যে আমাদের অ্যাকচুয়ালি ডিফিটিস্ট ওয়েতে না চিন্তা করে আমরা যদি মনে করি যে দিস ইজ অ্যান অপরচুন টাইম, যখন ইকোনমিক যে সিচুয়েশন, এখানে যে স্টক মার্কেট খুব ভালো থাকতে পারবে, নট নেসেসারি। ওনার পয়েন্টটাও এটাও রাইট যে ভালো ইকোনমির সময় যে স্টক মার্কেট তো ভালো ছিল না, এটা 100% ট্রু। ভালো ইকোনমির সময় স্টক মার্কেট ভালো ছিল না বিকজ মার্কেট ডাইনামিক্স তো অ্যাকচুয়ালি কারেক্ট ছিল। মার্কেটে আপনার ম্যানিপুলেটরদেরকে প্রেফারেন্স দেওয়া হতো, মার্কেটে আপনার মানুষজনকে এইভাবে বলে আনা হতো যে কি বলে, আপনি যদি মার্কেটে বিনিয়োগ করেন আপনি খুব অল্প সময়ের মধ্যে টাকা বানাতে পারবেন, মানে একটা 100%-এর একটা গেইন করতে পারবেন হয়তো বা 3-4 মাসের মধ্যে। এইভাবে যদি আপনি পুরো ইনভেস্টর ক্লাসকে যদি বলেন রিটেল বানিয়ে যদি ওদেরকে স্পেকুলেটর করে ফেলেন, এই মার্কেট সাস্টেইন কোনো সময় করবে না। সো আমি মনে করি যে যদি কিছুদিন সাস্টেইনেবল করতে হয়, কিছু ডিপ রিফর্মস অ্যাকচুয়ালি কিন্তু দরকার। কারণ যেটা হবে যে আমার হয়তো বা ইকোনমি যদি ভালো হয়, যদি লিকুইডিটি ক্রাইসিসটা বেটার হয়, ফান্ড ইনজেকশন কিন্তু হবে, বাট মার্কেট সাস্টেইন করবে না। হঠাৎ করে মার্কেট একটু বেড়ে যাবে,
যখন স্মার্ট প্লেয়াররা দেখবে যে ভ্যালুয়েশন একটু বেড়ে গেছে, তারা অবশ্যই সেল করে দিবে, তারা তাদের প্রফিটটা বুক করবে, রিটেলাররা আবার আটকে যাবে। ইট উইল বি আ সাইক্লিক, জনাব ইট উইল বি আ আশিকুর রহমান, সাইকেল। আসলে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে এবং যে বেস্ট প্র্যাকটিসের কথাটি আপনি আসলে বলেছিলেন সেটির জন্য কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটি নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায়। আমাদের আজকের আলোচনার যে বিষয় তা হলো তারুণ্য সংকট, শেয়ার বাজারের বড় চ্যালেঞ্জ। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু জনাব নিতাই চন্দ্র আপনার কাছে যেতে চাচ্ছি। অন্যান্য দেশের এই সংকট, যে তারুণ্য সংকটের কথা আমরা শুরু থেকে বলে আসছি, অন্যান্য দেশের সংকটটা কিভাবে মোকাবেলা করে? জি, অ্যাকচুয়ালি দেখুন, আমি একটু ব্রডার অ্যাসপেক্ট একটু ডিসকাস করতে চাই। এটা ফার্স্টে গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে গভর্নমেন্ট ক্যাপিটাল মার্কেটকে কিভাবে চায়, তার পলিসি। লাইক দেখুন, আমাদের দেশে যত টোটাল যে ফাইন্যান্সিংটা হয় এর 97 থেকে 98% ফাইন্যান্সিং হয় মানি মার্কেট থেকে। ক্যাপিটাল মার্কেট থেকে আপনার 2 থেকে 3% বেশি ফাইন্যান্সিং হয় না। তাহলে এখন সেটা প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট যখন দেখে যে এই ক্যাপিটাল মার্কেটে আমার ইকোনমিতে ওই ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই, তাহলে এই ক্যাপিটাল মার্কেট নিয়ে আমি এত বেশি পেইন নেওয়ার বা এত বেশি হেডেক কেন আমি করবো? এটা দ্বারা আমি মানি মার্কেট নিয়ে থাকি। গভর্নমেন্টও আপনার দেখুন ক্যাপিটাল মার্কেট থেকে ফাইন্যান্সিং করে না, এবং প্রাইভেট সেক্টর গুলোও দেখেন ক্যাপিটাল মার্কেট থেকে সে ফাইন্যান্সিং করতে চায় না। সে মনে করে এখানে আসলে অনেক কমপ্লায়েন্সের ইস্যু আছে, আমাকে এজিএম করতে হবে, আমাকে সবকিছু জবাব দিয়ে করতে হবে। এরা দ্বারা আমি একটা ব্যাংকে যাই, ম্যানেজারকে কনভিন্স করে আমি 200, 300, 400 কোটি টাকা আমি ইজিলি ফাইন্যান্সিং করতে পারবো। তো এই যে প্রবলেম আমাদের মানি মার্কেটে, দেখুন একটা মিস ম্যাচ। ব্যাংকগুলো আমার কাছ থেকে আপনার কাছ থেকে সে বোরিং করতেছে 3 মাস বা 6 মাস মেয়াদি, সেই টাকাটা ব্যাংকগুলো ল্যান্ডিং করতেছে 3 বছর 5 বছর মেয়াদি। এই মিস ম্যাচ কিন্তু আপনি পৃথিবীর অন্য কোথাও পাবেন না। বড় বড় যত ফাইন্যান্সিং গুলো হয় সবগুলো ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে হয়, এবং ইনভেস্টমেন্ট ব্যাংক এখানে একটা বড় ধরনের একটা রোল প্লে করে। কিন্তু আমাদের এখানে সেটা নাই। আর আপনি যে বলছেন যে এখানে যে লিকুইডিটি যে প্রবলেমটা আছে, লিকুইডিটি প্রবলেমটা শর্ট টার্ম। যদি আপনি গুড গভর্নেন্স এনশিওর করতে পারেন, স্পেশালি যদি যে কোম্পানিগুলো লিস্টেড তারা যদি ভালো পারফর্ম করে, অথবা যা পারফর্ম করছে তা যদি সবটা দেখায়, বেটার ডিভিডেন্ড পে করে, তাহলে মানুষের কাছে, আই ডু বিলিভ যে মানুষের কাছে পয়সা আছে এবং মানুষ মার্কেটে আসবে। আমাদের মার্কেটকে তো মুভ করার জন্য খুব বেশি টাকা লাগে না, এটা তো ছোট মার্কেট। এই মার্কেটকে মুভ করার জন্য অত টাকা লাগে না। প্রবলেমটা হচ্ছে কনফিডেন্স, এবং কনফিডেন্সের সাথে হচ্ছে গুড গভর্নেন্সের অভাব। এগুলো যদি একটার সাথে একটা রিলেটেড, আমরা যখন আমরা দেখি রিসার্চ করি একটার সাথে একটা রিলেটেড। সো আমি মনে করি গভর্নমেন্ট শুড ডিসাইড যে ওরা মার্কেটটাকে কিভাবে দেখতে চায়। এটা একটা লং টার্ম একটা পলিসি নেওয়া উচিত এখন থেকে, যে মার্কেটে এই জিনিসগুলো আমরা ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে করবো, এই জিনিসগুলো আমরা মানি মার্কেটের মাধ্যমে করবো। কিন্তু আমরা যদি মানি মার্কেট সেন্ট্রিক অল ডিসিশন নেই এবং ক্যাপিটাল মার্কেটকে আইসোলেশন করে ফেলি, আইসোলেশনে পাঠিয়ে দেই, তাহলে যা হবার তাই হয়। এবং এটা আমরা গত 20-25 বছর ধরে তাই দেখেছি যে গভর্নমেন্ট ক্যাপিটাল মার্কেট নিয়ে অত বেশি মাথা ঘামাচ্ছে না। সো এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। আর কোম্পানিগুলোর কথা যেটা বললাম, কোম্পানিগুলো যদি একটু বেটার পারফর্ম করে, আরো সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে আরেকটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করা দরকার ছিল। এই যে আমরা বলি যে লিকুইডিটি প্রবলেম, আজকে যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা ভালোভাবে ডেভেলপ হতো, তাহলে অ্যাটলিস্ট এখানে যে 20-30টা কোম্পানি, খুবই ভালো কোম্পানি, কিন্তু এগুলো এখন আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, তাহলে এই জিনিসটা থাকতো না। আজকে যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টররা থাকতো, আমাদের এখানে তো পিওর সেন্সি ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই, তারাও ডে ট্রেডারের মতো বিহেভ করে, একটু বাড়লে বিক্রি করে দেয়, কমলে কিনে, তারাও ট্রেডারের মতো আচরণ করে। তাদেরও না করার কোনো উপায় নেই, বিকজ তাদের একটা ফিক্সড কস্ট অফ ফান্ড আছে, সেই টাকাটা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার তাদের বসের কাছে জবাবদিহি করতে হয়। তারা তো সাবসিডিয়ারি কোম্পানি, প্যারেন্ট কোম্পানি থেকে ফান্ড নেয় 300 কোটি 400 কোটি টাকা, তাকে আবার বছর শেষে ওটার উপর প্রফিট দেখাতে হয়, তাকেও ট্রেড করতে হয়। যেহেতু দেখে যে সে এখানে কোম্পানিগুলোর মধ্যে কোনো সাস্টেনেবল গ্রোথ নাই, তাহলে আমি ইনভেস্ট করবো কেন লং টার্ম? রাদার আই উইল ডু ইনভেস্ট ফর শর্ট টার্ম, ইফ আই গেট এনি ট্রেডিং প্রফিট আই উইল ডু মানে রিয়েলাইজ। সো দিস ইজ দ্য প্রবলেম এক এন্ড থেকে না, এটা অনেক এন্ড থেকে। এবং ইট ইজ ভেরি আনফরচুনেট যে আমাদের ক্যাপিটাল মার্কেটটা যেভাবে বিহেভ করা দরকার সেভাবে বিহেভ করছে না। যারা এখানে ইনভেস্ট করছে তারা পয়সা হারিয়েছে, এবং অল অফ ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। আপনি একজনের দিকে যদি আঙুল উঠান, এটা আমি মনে করি জাস্টিফাইড না। জনাব আশিকুর রহমান, আপনার কাছে সেই একই প্রসঙ্গ ধরে আসলে জিজ্ঞেস করতে চাবো যে মিউচুয়াল ফান্ড ডেভেলপের কথা বলছিলেন নিতাই চন্দ্র, এবং একই সাথে বলছিলেন যে সরকার আসলে এই পুঁজিবাজার নিয়ে বা পুঁজিবাজারের যে এখন যে পরিস্থিতি সেটা নিয়ে খুব একটা বেশি কনসার্ন নয়। তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেওয়া উচিত এই পুঁজিবাজারকে রক্ষা করার জন্য, নানান রকমের তারল্য সংকট থেকে শুরু করে আস্থাহীনতা সহ এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য?
আমি আই এম আ ভেরি ক্যাপিটালিস্ট পার্সন ইন নেচার, সো আমি মনে করি রক্ষা ওয়ার্ডটা হয়তো বা না চিন্তা করে আমরা চিন্তা করা উচিত যে সরকারকে কি ক্যাপিটাল মার্কেটকে একটা অপরচুনিটি হিসেবে কি দেখতে পারে নাকি। কারণ ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু অ্যাকচুয়ালি যে মিসম্যাচ ইন টার্মস অফ ব্যাংকিং সেক্টরে যেটা হয়েছে সেটা হলো যে আপনি শর্ট টার্ম বরোয়িং করে লং টার্ম লেন্ডিং করছেন। তো এখন এই যে এখন এত বড় যে এনপিএল ইস্যুগুলি যে হয়েছে এটা তো মেইনলি ক্রিয়েট হয়েছে এই কারণে। ক্যাপিটাল মার্কেট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড অল্টারনেটিভ প্ল্যাটফর্ম ফর দিস। যদি সরকার এই জিনিসটা আগে থেকে বুঝতে পারতো তারা হয়তো বা ইনশিওর করতো যে এমন কি পলিসি ক্রিয়েট করা যায় যেটা কারণে ইস্যুইং কোম্পানিগুলি নতুন নতুন কোম্পানিগুলি বা কোম্পানি ক্যাপিটাল রেজ করবে ক্যাপিটাল মার্কেটের থ্রুতে। একটা বড় জিনিস কিন্তু সরকার অ্যাকচুয়ালি করতে পারে। আমার মনে হয় সরকার একটা স্টাডি যদি করে থাকে যে একটা কোম্পানি যখন লিস্টেড হয়, লিস্টিং এর কারণে সে অ্যাকচুয়ালি কতটুকু ট্যাক্স দেয়, সে বিভিন্ন কোন কোন স্ল্যাবে তাকে ট্যাক্স দিতে হয় কমপ্লায়েন্স মেনটেন করার জন্য, এটাতে সরকারের অ্যাকচুয়ালি রেভিনিউ কতটুকু পায়। আমার পয়েন্ট অফ ভিউতে কোম্পানি যে লিস্টেড হয় না, ভালো ভালো কোম্পানি লিস্টেড না হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা বড় কারণ হলো যে আপনার যে ট্যাক্সের যে ডেভিয়েশন বিটুইন বিং এ নন লিস্টেড কোম্পানি ভার্সেস এ লিস্টেড কোম্পানি এটা কিন্তু বেশি ব্রড। সো ওনারা কেন মোর পেইন নিবে, কেন মোর কমপ্লায়েন্স নিবে যদি ট্যাক্সেশনের পারপাসে যদি বিশাল বড় ব্রডনেস না থাকে। আরেকটা বড় ইস্যু হলো যে আপনি যখন ক্যাপিটাল রেজ করতে যাবেন আমাদের দেশে মিনিমাম 1 বছরের মতো সময় লাগে এট দ্য ভেরি লিস্ট জাস্ট টু গেট অ্যাপ্রুভাল। সো আমরা যারা ফোকাস গ্রুপে আছি আমরা এখন চেষ্টা করছি যে এটাকে মিনিমাম একটা থ্রেশহোল্ডে নিয়ে আসে, মিনিমাম 3 মাস থেকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে যদি একটা কোম্পানি যদি চাই লিস্টেড করতে পারে, এই পলিসি নিয়ে আমরা কাজ করছি। আমি মনে করি যে এই জিনিসগুলি নিয়ে যদি আমরা কাজ করি তখন সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাবো নিয়ন্ত্রক সংস্থাগুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে? তো একই জিনিস, নিয়ন্ত্রণ সংস্থা তো অ্যাকচুয়ালি আলটিমেটলি পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তারা যদি জিনিসটাকে খুব সিরিয়াসলি নেয়, যেরকম আমি জানি যে বিসেক মানে চেষ্টা করে তাদের বেতে যতটুকু ক্যাপাসিটি আছে যে তারা মার্কেটটাকে ডেভেলপ করার জন্য। বাট এখানে কিন্তু যে শুধু বিসেক তা তো না, আপনাকে তো অ্যাকচুয়ালি এনবিআর ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর। আই থিঙ্ক বাংলাদেশ ব্যাংক ইজ অলসো ভেরি বিগ ফ্যাক্টর। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইজ এ হিউজ ফ্যাক্টর। পলিসি লেভেল থেকে আপনাকে বুঝতে হবে যে ডু উই মেক দ্য ম্যান্ডেট যে ঠিক আছে যেটা হয়ে গেছে আমরা ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ করার মতো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, আমরা পলিসি ক্রিয়েট করব যে পলিসির কারণে অ্যাকচুয়ালি কিন্তু কোম্পানিগুলি ইনসেন্টিভাইজড হবে লিস্টিং করার জন্য। বিনিয়োগকারী মনে করবে যে না সরকার অ্যাকচুয়ালি বুঝছে যে ক্যাপিটাল মার্কেটের কি ভ্যালু আছে। তখন দেখবেন যে আপনার যেরকম ইস্যুইং কোম্পানিও আসবে, নতুন নতুন আইপিও আসবে, ওই অনুযায়ী কিন্তু আপনার কাউন্টারওয়াইজ বিনিয়োগকারীও কিন্তু মার্কেটে আসবে, মার্কেট ওভাবে অটোমেটিক্যালি ফ্লারিশ করবে। জি, জনাব আশিকুর রহমান এবং জনাব নিতাই চন্দ্র, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অচিরেই কেটে উঠবে এই ধরনের সংকট এবং আবারও ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা আছে এ পর্যন্তই, সঙ্গে থাকুন।